নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থামতে আর চাইছে না। সমানে ক্রমাগত কোনো না কোনো ঘটনা নিয়ে আমরা ইলেকট্রনিক্স মিডিয়াকে ব্যস্ত থাকতে দেখছি, সংবাদ মাধ্যমকে ব্যস্ত থাকতে দেখছি। প্রতিদিন নতুন নতুন একটা করে স্টোরি ডেভেলপ করছে এবং শেষ পর্যন্ত সেটা নিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা আলোচনায় ব্যস্ত থাকছে। কিন্তু যাদবপুর থামবে কীভাবে? আমি অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট বিভাগে তিনি বিভাগীয় প্রধান ছিলেন, এখন বর্তমানে অধ্যাপক। তার কাছে আমি বিশ্লেষণ চেয়েছিলাম, ব্যাখ্যা চেয়েছিলাম যে স্যার কী মনে হচ্ছে, কোথায় কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো থামবে। দেখুন, ভালো করে ভেবে দেখুন, আমি একটা অন্য আঙ্গিকে পুরো ব্যাপারটা গত কয়েকদিন ধরে ভাবছি। সেটা হচ্ছে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে পুলিশ ঢুকবে না। কেন ঢুকবে না? কিসের জন্য ঢুকবে না? যাদবপুর ওই ক্যাম্পাসের মধ্যে যদি ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়, কোনো ঘটনা ঘটে, তখন তো এফআইআরটা হয়। সাম্প্রতিককালে যাদবপুরে যে ঘটনা ঘটেছে তার ভিত্তিতে 7টা এফআইআর হয়েছে। 7টা এফআইআরের মধ্যে 6টি এফআইআরের তদন্ত শুরু হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতারও হয়েছে। আচ্ছা, পুরো বিষয়টার মধ্যে পুলিশ তাহলে ইনভেস্টিগেশনে কোথায় যাচ্ছে? যাদবপুর ক্যাম্পাসের ভেতরে যাচ্ছে। যে ঘটনাগুলো ঘটেছে সবটাই প্র্যাকটিক্যালি বেসিক্যালি যাদবপুর ক্যাম্পাসের ভেতরে হয়েছে। তো সেই যাদবপুর ক্যাম্পাসের ভেতরে পুলিশকে ঢুকতে হচ্ছে, ইনভেস্টিগেট করতে হচ্ছে, ইনভেস্টিগেশনের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে হচ্ছে, তদন্ত করতে হচ্ছে, কারুর বাড়ি ছুটতে হচ্ছে, কারুর অফিসে যেতে হচ্ছে। এখন পুলিশ ভেতরে ঢুকতে পারছে, অথচ যখন ঘটনা ঘটবে তখন যেন পুলিশ না ঢোকে। এ কেমনতর ফতোয়া বছরের পর বছর। আচ্ছা, বাবুল সুপ্রিয়র ওপর যে ঘটনার বেশ কিছুদিন আগে ঘটেছিল, তখন যদি নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল কি? বা রাজ্যপালের গাড়ি যেভাবে ঘিরে ধরা হয়েছিল, তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর, তার গাড়ি যেভাবে ঘিরে ধরা হয়েছিল, সেই সময় কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? হয়নি। পরবর্তীকালে বাইরে শুভেন্দু অধিকারী গাড়ি যখন অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাক করার পর যারা আক্রমণটা করেছিল তাদের গ্রেফতার করে সেই রাতে ছেড়ে দেওয়া হয়েছিল। উল্টে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে একটি মামলা করে সেই মামলাটা কলকাতা হাইকোর্টে গিয়েছিল যাদবপুর থানার ওসি এফআইআর মানে অভিযোগ জানাতে। আমি বলছি, সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকাটা একটু ভালো করে ভেবে দেখুন। আমার কোনো একটা জায়গায় বারবার মনে হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনো একটা জায়গায় প্রশাসন চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু একটা ঘটুক এবং সেই ঘটার বিনিময়ে তার রাজনৈতিক লাভটাকে বার করে নিয়ে আসে। ভাবুন, আজকে যাদবপুরের ভেতরে পুলিশ ঢুকছে, কিন্তু সেদিনকে যদি ব্রাত্য বসুর কিছু ঘটনাটা ঘটে যেত, তার দায়টা কে নিত? পুলিশের ইন্টেলিজেন্স নেবে না কেন? কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স নেবে না কেন? মনোজ ভার্মার গোয়েন্দা দপ্তর, মনোজ ভার্মার অধীনে যেসব দপ্তর আছেন তারা দায়িত্ব নেবেন না কেন? কলকাতা পুলিশের অধীনে ভবানী ভবনে যারা মোটা টাকার মাইনেতে গোয়েন্দারা বসে থাকেন, তারা সাদা পোশাকের পুলিশ, তারা দায়িত্ব নেবেন না কেন? যদি, আমি ঈশ্বর করুন কিছু হয়নি, কিন্তু যদি ব্রাত্য বসুর জীবনে কিছু লাইফ রিস্ক হয়ে যেত, একটা ঘটনা ঘটে যেত, তখন তো পুলিশকে দায়িত্বটা নিতে হতো। আজকে তারা বলছেন না, আমরা তো পুলিশ ভেতরে ঢুকতে দিতে চাইনি। ব্রাত্য বসু কেন পুলিশ ডাকবেন? মন্ত্রী কেন পুলিশ ডাকবেন? যখন দেখছেন 3,500 ডেলিগেটের একটা কনফারেন্স হচ্ছে, সেখানে রাজ্যের একজন ভিআইপি মন্ত্রী আসছেন এবং সেখানে কোনো অ্যানালিসিস থাকবে না যে এখানে কোনো অশান্তির বাতাবরণ হতে পারে কি হতে পারে না? কে ভাববে এগুলো নিয়ে? অর্থাৎ প্রশাসনিক স্তর থেকেই এটা ইচ্ছাকৃতভাবে ব্যাপারটাকে ছেড়ে রাখা যাতে একটা গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের সূত্র ধরে আমার রাজনৈতিক আধিপত্য যাতে ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার একটা জায়গা তৈরি। এটা আমার অবজারভেশন। ঠিক কি ভুল আমি সেটা নিয়ে অধ্যাপক লাহিড়ীকে আমি সরাসরি প্রশ্নটা করেছি, কী বলেছেন আমি সেটা আপনাদের শোনাবো। আমি আরও একটা জিনিস উল্লেখ করি, তোষামতকারীরা কিন্তু আরও বিপজ্জনক এই স্তরে দাঁড়িয়ে। যেমন ধরুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা যেসব উগ্রপন্থীরা আচার আচরণ করছেন, তাদের কড়া হাতে শাস্তির বিধানটা যে কোনো ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নেওয়া উচিত, কলকাতা পুলিশের নেওয়া উচিত, রাজ্য সরকারের নেওয়া উচিত। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরটা কখনো কোনোভাবেই ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গের বাইরে নয়। তার ভেতরে কোনো ঘটনা ঘটলে তার আলটিমেট রেসপন্সিবিলিটি বর্তাবে একটা সরকারের ওপর। সরকারের প্রশাসনিক শিথিলতা ছিল। 3,500 ডেলিগেট যখন ঢুকেছিল, বহু বাইরের লোকজন সেখানে ঢুকেছিল, কেন সাদা পোশাকের পুলিশ প্রোঅ্যাক্টিভ ছিল না? কাউকে প্রশ্ন করতে দেখছেন যে ঘটনাটাকে কেন্দ্র করে এই এত বড় হইচইটা হচ্ছে? বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দিনের পর দিন কেন ছাত্র ইলেকশন নেই? কাউকে প্রশ্ন করতে দেখছেন? মূল বিষয়টা হারিয়ে গেছে। কিন্তু ছাত্র ইলেকশন কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন বন্ধ করে দিয়েছে একটা সরকার। তো সেটার বিরুদ্ধে ছাত্ররা নাকি প্রতিবাদ জানাচ্ছিলেন, বলেছেন অন্তত মৌখিকভাবে। তো সেইটা নেই কেন? সেটা নিয়ে কেউ কথা বলেন না কেন দিনের পর দিন? আরও বিপজ্জনক হচ্ছে তোষামতকারীরা। দুজন বক্তা সেনকে উপস্থিত ছিলেন। একজন নাম শিবাজি প্রতিম বসু, তৃণমূল অনুগৃহীত একজন উপাচার্য ছিলেন কিছুদিন আগে, আর আরেকজনের নাম হচ্ছেন
জয়ন্ত ঘোষাল, সাংবাদিক জয়ন্ত ঘোষাল বর্তমান পত্রিকায় ছিলেন, অন্নবাজার পত্রিকায় ছিলেন, তিনিও ছিলেন বক্তা। তাঁরা দেখলাম ফেসবুক পোস্টে লম্বা লিখেছেন, না না ব্রাত্য বসুর গাড়িতে কেউ চাপা পড়েনি। আমি তাদের কথা একটু বিশ্বাস করতে চাইছিলাম যে হ্যাঁ ঠিকই তো, শিবাজী প্রতিম বসুর মতো লোক যখন লিখেছেন ফেসবুকে যে না না ব্রাত্য বসুর গাড়িতে কেউ আহত হননি, জয়ন্ত ঘোষাল যখন লিখেছেন যে ব্রাত্য বসুর গাড়িতে কোনো আহত হননি, পরবর্তীকালে দেখলাম যে ওই যে আহত ছাত্রটি ইন্দ্রাশিস, তার মা বলছেন, তিনি একজন কলেজের অধ্যাপিকা, তিনি বলছেন ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওই গাড়িতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু ইচ্ছাকৃত নয়। কোনটাকে বিশ্বাস করবেন আপনি বলুন? আপনি, আমি বলছি এই তোষামোদকারীরা, এই যে জয়ন্ত ঘোষাল বলুন, এই শিবাজী প্রতিম বসু বলুন, বলে তো দিলেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি চোখে দেখেছি। অথচ ছাত্রের মা বলছেন ওটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃতভাবে করেনি। এক, দ্বিতীয়ত যুক্তিটা একটু ভালো করে ভেবে দেখুন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি টেলিফোন করে আহত অসুস্থ যে ছেলেটি কেপিসি মেডিকেল কলেজে ভর্তি আছে তার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। ব্রাত্য বসু নিজে ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেন, তার মানে তিনি স্বীকার করলেন যে তার গাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, ঘটনা নয়, ইচ্ছাকৃত ঘটনা নয়, কেউই বিশ্বাস করবে না এটা ইচ্ছাকৃত, কিন্তু অনিচ্ছাকৃত একটা ঘটনা ঘটছে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি স্বীকার করলেন, ছাত্রের মাও স্বীকার করলেন, আর এই তোষামোদকারী জয়ন্ত ঘোষাল, তোষামোদকারী শিবাজী প্রতিম বসুরা ফেসবুকে লিখলেন কিচ্ছু হয়নি। আসলে এরা হচ্ছেন সমাজের আরও বড় বিপজ্জনক মানুষ। এরা সত্যকে আড়াল করার চেষ্টা করেন, এবং দেখলাম ঢেঁড়া পেটার জন্য আরও কিছু মানুষ নেমে পড়েছেন। আর রাজনৈতিক দলগুলো তো তাদের কাজ করবেন, হ্যাঁ ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রাত্য বসু এর জন্য দায়ী, ব্রাত্য বসু এর জন্য দায়ী নয়, এইসব চলছে। আমার একটা খুব পরিষ্কার মনে হচ্ছে ব্রাত্য বসু পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও মারাত্মক একজন শিক্ষামন্ত্রী, যার জন্য এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্যই ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে, ব্রাত্য বসু পদত্যাগ চাই, এটাও বড় দুর্বল যুক্তিবোধ। ভেবে দেখবেন, এগুলো আমার নিজস্ব অবজারভেশন। আমি বলছি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় লাটে তুলেছেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই। পার্থ চট্টোপাধ্যায় মারাত্মক ক্ষতি করেছেন, প্র্যাকটিক্যালি চুরি করেছেন, ডাকাতি করেছেন শিক্ষা ব্যবস্থায়। ব্রাত্য বসু কিন্তু তার থেকেও বেশি ক্ষতি করছেন শিক্ষামন্ত্রীকে। একাধিক উদাহরণ, হাজার হাজার উদাহরণ দেওয়া যেতে পারে, প্রত্যেক দিন যা যা ঘটাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রীকে। তার জন্য পদত্যাগের জন্য রাজনৈতিক দলগুলো রাস্তায় থাকুক। তাঁর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি সেই ছবি তুলে তুলে সেটাকে দেখানো, হ্যাঁ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য ব্রাত্য বসুর পদত্যাগ চাই, তাকে গ্রেফতার করতে হবে, বড্ড দুর্বল যুক্তিবোধ। আমার বারবারই মনে হচ্ছে, দেখুন যখন আপনি ইট মারছেন কারো একটা গাড়িতে, তখন স্বাভাবিকভাবে সে গাড়িটা ড্রাইভার প্রাণপণে পালাতে চাইবে, স্বাভাবিক সাইকোলজি বলছে, এবং সেক্ষেত্রেই হয়তো অ্যাক্সিডেন্টটা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে একটা ছেলেকে চিপে দেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আমিও বিশ্বাস করি না। আমি ব্রাত্য বসুর অনেক রাজনৈতিক বিরোধিতা করি, কিন্তু তার সত্ত্বেও বলছি এটা বিশ্বাস করি না। অথচ সেই ইস্যুটাকে খাইয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে। আরে প্যারা টিচারদের আপনি মাইনে দিচ্ছেন না, আপনি কন্ট্রাকচুয়াল দিয়ে স্কুল চালাচ্ছেন, আপনি লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের চাকরি দিচ্ছেন না, বছর বছর টেট নিচ্ছেন না, চাকরিতে জালিয়াতি করছেন, তার জন্য আপনি প্রতিদিন পথে থাকুন, পদত্যাগ এবং ব্রাত্য বসু গ্রেফতারই ডিমান্ড করুন। তারা এইটাকে নিয়ে ডিমান্ড করছেন। সামগ্রিকভাবে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আমি সরাসরি অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর ব্যাখ্যাটা জানতে চেয়েছিলাম এই প্রসঙ্গে, কি বললেন শুনুন। নমস্কার ইমন কল্যাণবাবু, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ একটি সম্মেলনকে উপলক্ষ করে ছাত্র আন্দোলন এবং তারপর একটা নৈরাজ্য, অরাজকতা, সব মিলিয়ে কলেজের মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আপনি কিভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করবেন, যদি দুটো তিনটে পর্বে ব্যাপারটাকে ভাগ করতে বলা হয়? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়। বহু বিখ্যাত মানুষ এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, এবং তার প্রেক্ষাপটে আজকে দাঁড়িয়ে যখন এই ঘটনাগুলো ঘটছে সেগুলো কখনোই অনভিপ্রেত নয়। প্রাথমিকভাবে যখন কোনো মানে সাংবিধানিক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, তার জন্য যে নিরাপত্তার ব্যবস্থার বা বলয় সেটা করা উচিত। আমার প্রাথমিকভাবে ছবিটা দেখে মনে হয়েছিল যে ইন্টারনাল সিকিউরিটি যেটা দরকার, আমি বলছি না যে প্রশাসনিক স্তরে অন্যান্য ব্যবস্থা, কিন্তু আমাদের নিজস্ব একটা সুরক্ষা বলয় থাকে, সেই সুরক্ষা বলয়টাকে সুরক্ষিত রাখা দরকার ছিল। কেননা এরকম ভাবে যেই আসুন তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া বা এ ধরনের জিনিসগুলো কিন্তু শিক্ষক হিসেবে কখনোই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যেটা পর্যায়ে যখন ছাত্ররা আলোচনা করার কথা বলছেন, সেখানে কিন্তু অভিভাবক হিসেবে কিন্তু আমাদের অনেকটা শিক্ষামন্ত্রী বা যারা ছিলেন সেখানে আরেকটু ধৈর্য ধরাটা বোধহয় প্রয়োজন ছিল। কেননা ছাত্ররা যখন ঘিরে আছে,
তখন ওইভাবে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় নয়। হুম, একই সঙ্গে কারোর গাড়ির কাঁচ ভাঙাটাও বাঞ্ছনীয় নয়। সুতরাং হুম, যে নিরাপত্তা বলয়টা বা সরিয়ে দেওয়া বা ওখানে একটা সেফ জোন রাখার যে প্রক্রিয়া, সেটা বিশ্ববিদ্যালয় করতে পারতেন হুম, এবং করা উচিতও ছিল, কারণ অতীতের যে ঘটনাগুলো ঘটেছে বা করতে পারে, ছাত্র আন্দোলন হতেই পারে, এবং সেটা কিন্তু করা উচিত ছিল। তৃতীয়ত আমার মনে হয় রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক যে বলয়, কোন শিক্ষকের গায়ে, সে দল মত নির্বিশেষে আমি বলছি, গায়ে হাত দেওয়াটা কিন্তু কখনোই কাম্য নয়। হুম, একজন ছাত্র বা একজন শিক্ষক এটা কখনোই চাইবে না, সে তো দীর্ঘক্ষণ ধরে একজন শিক্ষক পড়াশোনা করান, হুম, সে কখনোই চাইবে না তার ছাত্র এভাবে কোনো আরেকজন শিক্ষককে নিগ্রহ করবেন। সেটা কিন্তু কখনো বাঞ্ছনীয় নয় এবং উচিত নয়। সুতরাং সার্বিকভাবে আমি তিনটে জায়গায় বলতে চাই। এক হচ্ছে নিরাপত্তা কতটা হুম, ছিল সেটা একটা প্রশ্ন। দুই নম্বর, একটু ধৈর্যের সঙ্গে হয়তো ছাত্রদের সাথে আলোচনা করা যেত, কথাগুলো ওইভাবে আহ, গাড়ি না চালানোটাই বাঞ্ছনীয় ছিল। আঘাত ছাত্রটির লেগেছে, সেটা কখনোই শিক্ষক হিসেবে গ্রহণযোগ্য নয়। একজন ছাত্র যাই করুক, তার আঘাতটা কিন্তু শিক্ষকেরই আঘাত। আর ঠিক। তৃতীয় যেটা হচ্ছে, ছাত্র হিসেবেও কিন্তু শিক্ষক নিগ্রহটা কখনো সমর্থনযোগ্য নয়। শুধু আমি মনে করব যে এখানে একটা তো সাংবিধানিক ব্যবস্থা আছে, বিশ্ববিদ্যালয়গুলো তো আইনের বলয়ে চলে। তো সেই আইনের বলয় কেন নিরাপত্তা, সুরক্ষা, ছাত্রছাত্রীদের সুরক্ষা এটা নিশ্চিত করতে পারছে না? দীর্ঘদিন হয়ে যাচ্ছে, দীর্ঘদিন হয়ে গেছে। এইটুকু সুরক্ষা কিন্তু শিক্ষক হিসেবে আমার মনে হয় থাকা উচিত। স্যার, আমি আপনার কথা ভারী সুন্দর আপনি ব্যাখ্যা করলেন। আমি আপনার কথা প্রেক্ষিতে আমার খালি বারবার একটা কথা মনে হয় যে এই হ্যাঁ, ঘটনা তো আগে অতীতেও হয়েছে। আগে রাজ্যপাল গেছেন, হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গেছেন, তখন হয়েছে, বাইরে শুভেন্দু অধিকারী ক্ষেত্রে হয়েছে। বারবার একই ঘটনা যাদবপুরকে কেন্দ্র করে ঘটছে। এবং সেখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি যে ইন্টারনাল সিকিউরিটির যে পয়েন্ট আপনি রেজ করলেন, খুব ভ্যালিড পয়েন্ট। যেখানে এত বড় একটা সম্মেলন হচ্ছে, আমি শুনেছি প্রায় ৩,৫০০ ডেলিগেট সেখানে বিভিন্ন কলেজ টলেজ থেকে গেছেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী গেছেন। আমার কথা হচ্ছে যে দেখুন, দুটো দিক। একটা হচ্ছে কলেজের আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারটা তাহলে ঠিকভাবে ভাবে ছিল না, এক। আর দ্বিতীয় যে জায়গাটা মনে হয়েছে যে রাজ্যের গোয়েন্দা দপ্তর তো একটা আছে, মানে আমি বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ক্যাম্পাসও তো আউট অফ দ্য স্টেট নয়, একটা 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 রাজ্যের মধ্যের ব্যাপার। সেখানে যদি আজকে ঈশ্বর করুন করে হয়নি, যদি ব্রাত্য বসুরও কিছু হয়ে যেত, তাহলে কি বলা যেত এটা যে না, রাজ্যের গোয়েন্দাদের এখানে কোনো ভূমিকা ছিল না? আমি তো এই কথাটাই বললাম যে সাদা পোশাকের পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা যাদবপুরে সব সময় থাকে। তাদের কাছে নির্দিষ্ট রিপোর্ট থাকা উচিত প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা যার ইচ্ছেই হতে পারতো, মন্ত্রীরও হতে, মন্ত্রী যে মহাশয়েরও হতে কারণ যে পারতো, কোনো ছাত্রও হতে পারতো। ছাত্র হতে পারতো। হ্যাঁ, কিন্তু সেই নিরাপত্তার দায়টা, আমি যেটা বারবার করে গত বছর থেকে বলে আসছি, এই নিরাপত্তার দায়টা তো বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। ঠিক। ছাত্ররা তো আন্দোলন করতে পারে, তাদের হুম, 18 বছর বয়স, তাদের নির্দিষ্টভাবে আন্দোলন করার অধিকার আছে হয়তো, হুম, কিন্তু সেই আন্দোলনটা তো সকলেই করেছে, এটা তো নয় যে আন্দোলন হয়নি কখনো। হুম, কিন্তু যাদবপুরের মতন জায়গায় যে নিগ্রহের ঘটনাগুলো ঘটছে, হুম, এটা কিন্তু নিন্দনীয়। আন্দোলন আমরাও করেছি, পতাকা নিয়ে বসতে পারি, হুম, গান গাওয়া যেতে পারে, স্লোগানিং হতে পারে, হুম, 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 এরকম তো নয় যে ভারতবর্ষের প্রেক্ষাপটে আন্দোলন হয়নি। হুম। কিন্তু আন্দোলনের চরিত্র এরকম করে কাঁচ ভাঙা। এখানে কি স্যার একটা জিনিস মনে হয় না, আমি আপনার সঙ্গে খুব খোলা মনে আলোচনা করছি, আমি একজন ছাত্র হিসেবে আপনার সঙ্গে আলোচনা করছি, আপনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই, সেটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না। আচ্ছা, 3টে মানুষ বা 5টা মানুষ যদি খুন হয়ে যায়, খুনের পর তো পুলিশ ঢুকবে, খুনের আগে কেন পুলিশ ঢুকবে না? আমাকে এইভাবে ব্যাপারটাকে ভাবিয়েছে বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আউট অফ দ্য স্টেট কোনো জায়গা তো নয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার আছে, অধ্যাপকদের সম্মান রক্ষার প্রশ্ন আছে, মানুষের সর্বোপরি মানুষের নিরাপত্তা আছে। হাজার হাজার ছেলেমেয়েরা তাদের বাবা মারা বা ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঠায়। সেখানে কেন স্টেট ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত ব্যাপারটা আম, 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 উৎস রাখবে, আড়ালে রাখবে, ক্যাম্পাসের বাইরে রাখবে কেন? আজকে যে ঘটনা ঘটে যাচ্ছে, এটা কি বৃহত্তর ক্ষতি হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের? দেখুন, বিদ্যা বিনয়ং দদাতি, বিশ্ববিদ্যালয়ে এটা আমরা ছোটবেলা থেকে শিখে হুম, এসেছি। আমরা রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমি হুম, অন্তত হুম, ব্যক্তিগতভাবে হুম, হুম, যাদবপুরেও পড়াশোনা করেছি। হুম, হুম, কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানের ভেতরে পুলিশ ডাকতে হয় না, হুম, তার মানে তার আভ্যন্তরীণ নিরাপত্তাটাই এতটা স্ট্রং। হুম, আমি তো মন্ত্রীর গাড়ি যখন বেরোচ্ছে, আমি তো
একজনও সিকিউরিটি যারা ভেতরে আছে 2-3জনকে ছাড়া আমি দেখিনি। হুম, তো এই প্রাথমিক ফার্স্ট লাইন অফ ডিফেন্স হুম, সেটাই তো রেডি নয়। ঠিক। ফার্স্ট লাইন অফ ডিফেন্সের পরে তো পুলিশ প্রশাসন, সেটা অন্য প্রশ্ন। হুম, কিন্তু আমি যদি নিরাপত্তা, কেন ওখানে অত ছেলে মেয়ে বাইরে থেকে আসে, হুম। এত ছাত্রছাত্রী বাইরে থেকে আসে, এতগুলো ডিপার্টমেন্ট আছে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি থাকে ল্যাব গুলোতে, তো নিরাপত্তা থাকবে না? কোটি কোটি টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ কি বলছেন, কোটি কোটি টাকার কোটি কোটি সম্পত্তি টাকার একটি সম্পত্তি থাকে, বিশ্ববিদ্যালয়। তাহলে যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ভেতরে পুলিশ থাকে না, কেউ তাদের নিরাপত্তা বলা, এটা আপনি দেখুন। আর যেখানে যেখানে অ্যাজিউম করা যেতে পারে যে এই ঘটনাটাতে একটা মানে আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটতে পারে, সেটা জেনেও আমার কিন্তু মনে হচ্ছে, আমার একটা অন্য সেন্স কাজ করছে স্যার, আপনি এগ্রি নাও করতে পারেন, সেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে এই ঘটনাগুলো ঘটতে দেওয়ার একটা লিবার্টি যেন প্রশাসনিকভাবে ছিল, যেগুলো ঘটুক তাহলে তার একটা অন্য রিয়াকশন হতে পারে এবং তার রিয়াকশনের কিছু পলিটিক্যাল বেনিফিট কারুর কারুর হতে পারে। এইটা আমার কিন্তু বারবার মনে দেখুন, হয়েছে। আমার জন্মদিনে বা আমার কোনো অনুষ্ঠানে আমার বাড়িতে দল মত নির্বিশেষে যে কেউ আসতে হ্যাঁ, পারেন হ্যাঁ, আমার বন্ধু হিসেবে। হ্যাঁ। ঠিক তেমনি একটি বিশ্ববিদ্যালয়ে যে কেউ আসতে পারেন, হুম। মন্ত্রী আসতে পারেন, অবশ্যই। শিক্ষকরা আসতে পারেন, হুম, ছাত্ররা আসতে পারেন, এবং মতাদর্শ বিনিময়ের জায়গায় বিশ্ববিদ্যালয়। আমার মতের সঙ্গে অন্যকে একমত হতে হবে সেটাও আমি বলছি না, কিন্তু একটার পর একটা ঘটনা যখন ঘটে যাচ্ছে, গত বছরও আপনারা জানেন যে একটা হ্যাঁ, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এখনো এবছর একটা ঘটনা ঘটতে ঘটতে মানে ঘটেনি প্রায়, হুম, সেখানে কোনো রকমের হেনস্থা, কোনো হুম। রকমের প্রশাসনিক যে দুর্বলতা, সেটা তো থেকেই যাচ্ছে। আচ্ছা, এবার আমি আপনাকে একটা কথা বলি, 7টা এফআইআর হলো, 6টা এফআইআর এ গ্রেফতারি, মানে 6টা এফআইআর এর মামলা শুরু হয়ে গেল। আমার কথা হচ্ছে এখন তো পুলিশকে ইনভলভ হতে হচ্ছে, এখন তো পুলিশকে ছাত্রদের বাড়িতে যেতে হচ্ছে, এখন তো পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে ইনভেস্টিগেট করতে হবে। এই যে শিক্ষাকর্মীদের একটা অফিস পুড়ে গেল, এখন তো পুলিশকে ভেতরে ঢুকতে হচ্ছে। তো সেই পুলিশ আভ্যন্তরীণ প্রোটেকশনের জন্য আগে কেন ঢুকবে না? সেখানে শুধু অজুহাত দেওয়া থাকবে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেন পুলিশ না ঢোকে। এটার মধ্যে লুকিয়ে আছে একটা প্রশাসনিক পরিকল্পনা। এটা আমার একজন রাজনীতির বিশ্লেষক হিসেবে মনে হয়েছে যে এটা শুধু আপনি লুকিয়ে তা নয়, মন্ত্রী একজন ভিআইপি, কিন্তু ভিআইপি অবশ্যই, ওনার নিজস্ব পার্সোনাল সুরক্ষা বলয়, আমরাও তো অনেকে যখন, অবশ্যই যখন একজন হাই কমিশনার আসে, ডেপুটি হাই হ্যাঁ, কমিশনার আসে আমার বিভাগে, হুম। যথাযথ পুলিশি ভ্যান নিয়ে ঢোকা হয়। তারপরে কি স্যার আরেকটা নোংরামি হচ্ছে জানেন, এটা আরো আমার খারাপ লাগছে, গাঘিনীন করছে, বিশ্বাস করুন। কেউ কেউ বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন এই টিভিতে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্রন্ট থেকে, না না ওটা কোনো গাড়িতে লাগেনি, গাড়িতে কোনো আঘাতই লাগেনি, গাড়ির সামনে কেউ চাপাই পড়েনি, এবং সেটা আবার কাউন্টার করে দেখাতে হচ্ছে ভিডিওতে যে না সত্যি গাড়ির সামনে পড়েছে। হোয়াট ইজ দিস? আমি আপনাকে বলছি, প্রাক্তন একজন উপাচার্য তিনি একটা ফেসবুকে লিখেছেন, আমি দেখছিলাম, একজন প্রাক্তন সাংবাদিক তিনি তার ফেসবুকে লিখেছেন গাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেইনি। আচ্ছা, এই যুক্তি দিয়ে এইসব লড়াইগুলো, এগুলো পুলিশ ইনভেস্টিগেশনের উপর ছেড়ে দিলে অসুবিধাটা কোথায় হয়? শুনুন, এটা আমরা স্পষ্টত ছবি দিয়েই দেখতে মানে স্বচ্ছ দেখা গেছে কি হয়েছে। হ্যাঁ, এটা আমিও দেখেছি, আপনি দেখেছেন, সবাই আপামর দেখেছেন। মানে আর এটাকে পশ্চিমবঙ্গের এটাকে লোক একটা দেখেছে। ইন্টারপ্রেট করানোর চেষ্টা হচ্ছে এই প্রথম। হ্যাঁ, বলুন এগুলো বলুন, আমি দাঁড়ায় না। হ্যাঁ। বলুন বলুন। না, আমার আমার খালি বারবার মনে হচ্ছে এটা প্রশাসনিক স্তরে কোনো একটা পরিকল্পনা ছিল যে লেট সামথিং হ্যাপেন, এবং তাহলে তারপরের এফেক্টটার রেজাল্টটাকে বার করে নিয়ে আসা যাবে। এটা এক। দুই হচ্ছে যেটা আরো নোংরামি লাগছে, যেখানে যেখানে মানে আমার খুব ভালো লেগেছে, যে ছেলেটি আহত হয়েছে তার মা একটি কলেজের অধ্যাপিকা, দেখছিলাম এবিপি আনন্দে আজকে বলছেন যে দেখুন আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই নিচ্ছি, গাড়িতেই ঘটনাটা ঘটেছে, মন্ত্রীর গাড়িতেই ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট। মানে পরিষ্কারভাবে ছেলেটি ইন্দ্রাশিসের মা, ওই সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপিকা, তিনি কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা বলছেন। সেইখানে দাঁড়িয়ে ওই সম্মেলনে উপস্থিত, আমি নাম ধরেই বলছি, শিবাজী প্রতিম বসু, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, প্রাক্তন সাংবাদিক জয়ন্ত ঘোষাল, তারা লম্বা করে ফেসবুক ওয়ালে দীর্ঘ লেখা লিখছেন এবং বারবার একটা শব্দবন্ধ লেখার চেষ্টা করছেন, কোন রকম ভাবে গাড়ির সঙ্গে কোনো কিছু টাচ হয়নি। মানে আমি বলছি এই যে ন্যারেটিভ গুলো, একটা ন্যারেটিভ আরেকটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার পরিকল্পনা, কি দরকার? এর তো কোনো প্রয়োজন ছিল না। যা হয়েছে তার ইনভেস্টিগেশন হোক, রিপোর্ট বেরোক, তাহলেই ব্যাপারটা মিটে যাবে। দেখুন, ঘটনাটা যা ঘটেছে আমরা টিভিতে দেখেছি, হ্যাঁ, আপনিও দেখেছেন, আমিও দেখেছি দেখেছি। দেখেছি। দুটো ঘটনাই বাঞ্ছনীয় নয়। এক হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ি চালানোটাকে আমি কখনোই সমর্থন করি না। হ্যাঁ, একই সঙ্গে শিক্ষক নিগ্রহও আমি সমর্থন করি না। একদম। তাহলে এটা নিশ্চিত করবে কে? প্রশাসন। আমি তো শিক্ষক, আমি গিয়ে তো ওখানে পুলিশিং করতে পারবো না। ঠিক।
বা আমি মানে যে নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবো না। এই ঘটনা যদি অন্য কোথাও ঘটে, কোনো একটা অঘটন যদি আবারও ঘটতো, তো এখানে শিক্ষকরা ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ এর সঙ্গে যুক্ত যারা তার বাইরেও তো বহু মানুষ আছেন, ঠিক তাদের তো একটু সুরক্ষা দেওয়া দরকার। বহু ছেলে মেয়ে এখানে বাইরে থেকে পড়াশোনা করতে আসে, ঠিক এটা পাবলিক ইনস্টিটিউট, এটা কিন্তু মানে কয়েকটা মাত্র টাকা নিয়ে এখানে পড়ানো হয়, ঠিক এটা কোনো রাজনৈতিক জায়গা নয়। রাজনৈতিক বিশ্লেষণ হবে, রাজনীতিও থাকবে, কিন্তু সেটা একটি গণতান্ত্রিক যাদবপুরের মতো জায়গা, যেটা ন্যাশনাল কাউন্সিল থেকে শুরু হয়ে আজকে ঋষি অরবিন্দর নাম জড়িত। তিনি কি বিপ্লবী ছিলেন না? তিনি কি বিপ্লবী ছিলেন না? তাহলে এত মানুষের যেখানে নাম, স্মৃতি, ত্রিগুণা সেন, এদের যে বিশ্ববিদ্যালয়, সেখানে এগুলো খুব দৃষ্টিকটু দৃশ্য চোখের সামনে ভেসে আসছে, যেটা শিক্ষক হিসেবে আমার মনে হয় বাঞ্ছনীয় নয়। আহ অনেক ধন্যবাদ ইমন কল্যাণ বাবু, আপনার খুব সুন্দর মতামতটা দিলেন, সমস্ত বিশ্লেষণটা করলেন। আমার খালি বারবারই মনে হচ্ছে যে একটা জায়গায় সব ব্যাপারটা থামুক, মানে কোনো একটা জায়গায়। থামুক, ছাত্ররা পড়াশোনা করুক, হ্যাঁ, ঘটনাটা তদন্ত হোক, হ্যাঁ। থামুক। আর এই প্রশাসনিক শিথিলতা, ইচ্ছাকৃত প্রশাসনিক শিথিলতা, আমি সাম আপ করবো এই ঘটনাটার পুরো ব্যাপারটা এইভাবে। ব্রাত্যবাবুর যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, এই ছেলেগুলি যারা আহত হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, এবং যদি আরো বড় কিছু ঘটনা ঘটে যেত, আমরা কেউ দায়িত্ব এড়াতে পারতাম? আমি হচ্ছে প্রশাসন দায়িত্ব এড়াতে পারতো? কেউ পুলিশ পারত না। প্রশাসন দায়িত্ব এড়াতে পারতো? আমরা তো কেউ দায়িত্ব এড়াতে পারতাম না। আমরা তো বলতাম তখন যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই ব্যাপারটা করেছে, ঈশ্বর রক্ষা করেছেন। এখন জানি না শেষ পর্যন্ত। ঈশ্বর রক্ষা করেছেন, এবং প্রত্যেকের প্রাণের মূল্য আছে, প্রত্যেকের প্রত্যেকের প্রাণের মূল্য বাক আছে। ঠিক স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা আছে, ঠিক। এবং বিশ্ববিদ্যালয়ের যে চত্বর, হুম, সেটা যেন সেটা সিকিওর করে। হ্যাঁ, এটা এটা হেড অফ দ্য ইনস্টিটিউটকে দায়িত্ব নিতে হবে। তিনি কিভাবে করবেন সেটা তার দায়িত্ব কিন্তু। ঠিক ঠিক ঠিক।